আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ বসুন 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 please. এই আলবদর রাজাকারের বাচ্চারা, আমি এখনো বেঁচে আছি। সংসদে প্রবীণ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মহাবিস্ফোরণ। জামায়াত ক্ষমতায় এলে আমি বিষ খাবো। ৭১ বনাম ২৪-এর ন্যারেটিভে কাঁপল জাতীয় সংসদ। শহীদ পরিবারের সন্তান হয়ে জামায়াত করা ডাবল অপরাধ। বিরোধী দলীয় নেতার দিকে সরাসরি আঙুল তুলে কি বললেন ফজলুর রহমান? জাতীয় সংসদ একটি স্বাধীন দেশের তর্ক বিতর্ক এবং আইন প্রণয়নের সবচেয়ে পবিত্র জায়গা, কিন্তু এই সংসদ ভবন যখন হঠাৎ করেই পরিণত হয় আদর্শিক এক রণক্ষেত্রে, যখন অতীত আর বর্তমানের ন্যারেটিভ বা বয়ান নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই প্রতিপক্ষ। রাজধানীর শীতাতপ নিয়ন্ত্রিত এই ভবনে সেদিন বয়ে গিয়েছিল এক পলিটিক্যাল সুনামি। স্পিকারের বারবার অর্ডার অর্ডার বলা সত্ত্বেও থামানো যাচ্ছিল না সেই হট্টগোল। সেদিন ফ্লোর নিয়েছিলেন এমন একজন মানুষ যার বয়স ছিল ৭৮ বছর, যিনি ১৯৪৮ সালে জন্ম নেওয়া একজন প্রবীণ মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তার একটিমাত্র বক্তব্য পুরো সংসদের ভিত্তিমূল কাঁপিয়ে দিয়েছিল। ৭১ বনাম ২৪-এর বিতর্ক, ৫ই আগস্টের পরবর্তী বিভীষিকা, নিজের জীবনের উপর হামলা এবং বিরোধী দলের প্রতি ছোড়া তার এক ভয়ঙ্কর ডাবল ক্রাইমের অভিযোগ। সব মিলিয়ে তিনি সেদিন সংসদে যে মেগাটন বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। আসুন ফজলুর রহমানের সেই ঐতিহাসিক এবং শ্বাসরুদ্ধকর বক্তব্যের প্রতিটি লাইনের নিখুঁত রাজনৈতিক ময়না তদন্ত করি। ফজলুর রহমান তার বক্তব্যের শুরুতেই স্পর্শ করেন বর্তমান রাজনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গাটি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বনাম ২০২৪ সালের গণ অভ্যুত্থানের বয়ান। তিনি অত্যন্ত আবেগ এবং ক্ষোভের সাথে স্মরণ করিয়ে দেন সেই মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা। তিনি বলেন, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর ভারত আমাদের সরাসরি সহযোগিতা করেছিল, তাদের হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে। বঙ্গোপসাগরে আমেরিকার ৭ম নৌবহর এসেছিল, আর সোভিয়েত ইউনিয়ন ১-২টি নয় ৩-৩টি ভেটো দিয়ে আমাদের বাঁচিয়েছিল। তা না হলে এই দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। ৩রা ডিসেম্বর ১৯৭১ সনে আমাদেরকে সহযোগী করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে। এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে ৭ম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়নের মতো তিনটা ভেটো দিয়েছিল। তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। ফজলুর রহমানের মূল আক্ষেপের জায়গাটি ঠিক কোথায় জানেন? তিনি চরম হতাশা নিয়ে বলেন, সেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সঙ্গে যখন ১ মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মূলত মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। এই ন্যারেটিভ দেখে আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। একজন প্রবীণ মুক্তিযোদ্ধার এই আক্ষেপ মূলত প্রমাণ করে যে ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশের ভেতরে ইতিহাস নিয়ে যে এক নতুন মেরুকরণ চলছে, তা এই প্রবীণ প্রজন্মকে কতটা মানসিকভাবে আহত করছে। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন ১ মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। বক্তব্যের এই পর্যায়ে এসে ফজলুর রহমান এমন একটি অন্ধকার অধ্যায়ের পর্দার উন্মোচন করেন যা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তিনি ৫ই আগস্টের পরের সরকার বা ইউনূস সরকারের সময়কার কথা স্মরণ করে বলেন, ৫ই আগস্টের পরে কি হলো আমাকে একটু বলতে দিন। আমি শিল্পকলার সামনে থাকি। একটা গান হতে পারে নাই, একটা নাটক হতে পারে নাই, একটা লালনের গীতি বা বাউল গান হতে পারে নাই। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে জানান, একটি বিশেষ গোষ্ঠী প্রচার করতে শুরু করেছিল কোনো মুক্তিযুদ্ধই নাকি হয়নি। ৪৭-এ যুদ্ধ হয়েছে, ২৪-এ যুদ্ধ হয়েছে, আর ৭১-এ স্রেফ গন্ডগোল হয়েছে। আর এই সত্যগুলো বলার কারণেই ফজলুর রহমানের নিজের জীবনের ওপর নেমে এসেছিল এক ভয়ঙ্কর কোপ। তিনি সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে স্বীকার করেন, আমার বাড়ির সামনে মব হয়েছিল আমাকে হত্যা করার জন্য। আমি আজকের পুলিশকে ধন্যবাদ দেব, মিলিটারিকে ধন্যবাদ দেব। মাত্র ১০ মিনিটের মধ্যে তারা আমার বাড়ির সামনে উপস্থিত হয়ে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। একটু ভেবে দেখুন, একজন প্রবীণ সংসদ সদস্য, একজন মুক্তিযোদ্ধা,
তাকে নিজের বাড়িতে হত্যার উদ্দেশ্যে ঘেরাও করা হয়েছিল। এই কি তবে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা? ফজলুর রহমানের বক্তব্যের সবচেয়ে নাটকীয় এবং বিস্ফোরক অংশটি ছিল জাতীয় নির্বাচন এবং জামায়াত জোটকে নিয়ে তার করা মন্তব্য। তিনি বলেন, যতই চক্রান্ত হোক, যখন তারা প্রচার করতে শুরু করলো যে তারা 2/3 মেজরিটি পেয়ে পাশ করবে, তখন আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম, জামায়াত জোট যদি মেজরিটি পায় তবে আমি বিষ খাবো। হ্যাঁ, তিনি সংসদে দাঁড়িয়ে বুক ফুলিয়ে স্বীকার করেন, আমি বিষ খাবো। কথাটা সত্য এবং আমি বলে যাচ্ছি, আর কোনোদিন রাজনৈতিক যুদ্ধে জয়লাভ করতে পারবে না, কারণ তাদের পূর্বপুরুষরা বাংলাদেশ চায়নি। এরপর ফজলুর রহমান যে মেটাফোর বা রূপকটি ব্যবহার করেন তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি আইকনিক ডায়লগ হয়ে থাকবে। তিনি হুঙ্কার দিয়ে ওঠেন, বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলি চামেলি এবং জুঁই ফুলই ফোটে না, এদেশে রক্তে গোলাপ আর রক্ত জবাও ফোটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। আর যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে ততদিন মুক্তিযোদ্ধারাই জিতবে। রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। তার এই রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কারের পরেই সংসদে শুরু হয় চরম উত্তেজনা। ফজলুর রহমান এবার সরাসরি আক্রমণ করেন তার ডান দিকে বসে থাকা বিরোধী দলীয় নেতাকে। তিনি আক্ষেপ নিয়ে বলেন, বিরোধী দলের লোকজন তাকে অসম্মান করে ফজা পাগলা বলে ডাকে, বয়সের খোঁটা দিয়ে বলে তার দাড়ি পাকা, চোখ পাকা। ফজলুর রহমান চরম তাচ্ছিল্যের সাথে স্মরণ করিয়ে দেন, উনার চেয়ে আমি 10 বছরের বড়। আমি 1948 সালে জন্মেছি আর উনি 1958 সালে। কিন্তু এই ব্যক্তিগত আক্রমণের চেয়েও বড় যে আইনি ও নৈতিক বোমাটি তিনি ফাটান তা বিরোধী শিবিরের ভিত কাঁপিয়ে দেয়। বিরোধী দলীয় নেতা এর আগে দাবি করেছিলেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের লোক। এই রেফারেন্স টেনে ফজলুর রহমান গর্জে উঠে বলেন, উনি বলেছেন উনি শহীদ পরিবারের লোক, অথচ উনি জামায়াতে ইসলামী করেন। এটি একটি ডাবল অপরাধ। শহীদ পরিবারের লোক তো জামায়াত করতেই পারে না, আর জামায়াত করলে সে ডাবল অপরাধ করতেছে। ফজলুর রহমানের এই ডাবল ক্রাইম এবং আলবদর রাজাকারের বাচ্চা মন্তব্যের পর পুরো সংসদ যেন একটি জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়। বিরোধী বেঞ্চ থেকে তুমুল হট্টগোল শুরু হয়। স্পিকার বারবার বলতে থাকেন, অর্ডার অর্ডার, আপনারা শৃঙ্খলা রক্ষা করুন, মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। কিন্তু ফজলুর রহমান থামার পাত্র নন। তিনি স্পিকারের কাছে প্রোটেকশন বা সুরক্ষা চেয়ে নিজের বক্তব্যে অনড় থাকেন। তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি আপনাদের প্রোটেকশন আশা করছি। এই যে দেখেন তারা কি ধরনের আচরণ করছে। 16 ডিসেম্বরের আগে এরা মুক্তিযোদ্ধাদের হত্যা করত। স্পিকার বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন, এটি বাংলাদেশের জাতীয় সংসদ, এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। কিন্তু সেই মুহূর্তে কে শোনে কার কথা? 71-এর চেতনা আর 24-এর বাস্তবতার যে নগ্ন সংঘর্ষ সেদিন এই সংসদের ফ্লোরে হয়েছিল তা প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে এখনো অতীতের ক্ষতগুলো কতটা দগদগে। ফজলুর রহমানের এই রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার কি কেবলই একজন প্রবীণ মুক্তিযোদ্ধার আবেগের বহিঃপ্রকাশ, নাকি এটি আগামী দিনের কোনো কঠিন রাজনৈতিক মেরুকরণের অশনি সংকেত? ইতিহাস আর বর্তমানের এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে কে? এই হট্টগোল আর রাজনৈতিক ধোঁয়াশার উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী দিনের ব্যালট বাক্স আর রাজপথেই। জাতীয় সংসদের ভেতরের অজানা রাজনৈতিক উত্তাপ, অতীতের ইতিহাস আর খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।